ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন, তার মধ্যে কখনো উৎসবের আবহ, কখনো মুখ্যমন্ত্রীর গরম গরম বক্তব্য, কখনো পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, বিভিন্ন ঘটনা প্রবাহ চলছে। কিন্তু যেটা ভুলতে পারছি না আমরা টানা, তা হচ্ছে কান্না। এতজন চাকরি প্রার্থীদের কান্না, হাহাকার এতদিন আমরা ভুলতে পারিনি। আমরা প্রত্যেক মুহূর্তে রাস্তায় দেখেছি, দেখিয়েছি কোথাও কোনো চাকরি প্রার্থীরা তারা 800 দিন 1000 দিন পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন, আর কোথাও চাকরি পেয়েও চাকরি হারা হতে হয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কান্না শুনতে শুনতে তা নিয়ে কোনো অংশে রাজনীতি করার প্রয়োজনীয়তা পড়ছে কারোর প্রয়োজনীয়তা পড়ছে ডেকে নিয়ে একসঙ্গে সম্মেলন করে আরও কিছু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার। যাদের সময় হয়নি কখনো তাদের কথা শোনার, যাদের সময় হয়নি কখনো এই নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয়, বা যখন কোর্টে কেস চলছে, মামলা চলছে, তখন অন্তত এদের মুখ চেয়ে আসল নথি ডকুমেন্টসগুলো বার করে জমা করার তারা আজকে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন। কতটা বাস্তবে সম্ভব হবে না আমি জানি না। কখনো এসএসসির তরফ থেকে বলা হচ্ছে 3 মাসের মধ্যে সম্ভব নয়, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, সমস্ত দেখে নিয়েছি আমরা। কিন্তু এই দেখা, শোনা, বোঝার বাইরেও অনেক গল্প থাকে, অনেক ঘটনা থাকে যে সামনে আসতে দেওয়া হয় না বা আমরা জানতে পারি না। আজকে যেটা নিয়ে শুরু করেছিলাম আমরা, এসএসসির দুর্নীতির শিকড় কোথায়, তা নিয়ে কথা বলবো সরাসরি। এই মুহূর্তে আমার সঙ্গে সোজাসুজি স্বর্ণালীর স্টুডিওতে এক্সক্লুসিভলি রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। যদিও আজকে এই প্যানেলে আলোচনা করার জন্য আমাকে শঙ্কুদেবের পুরনো পরিচয়টাও বলতে হবে, আমি আসবো, সেই পরিচয়তেও আসবো। তার সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি। বিক্রম, আপনাকেও স্বাগত। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি নিঃসন্দেহে আজকে শুরু করব চিত্তরঞ্জন মণ্ডলের থেকেই। এমন মানুষ, সেই মানুষটা যিনি দীর্ঘদিন ধরে এসএসসির দপ্তরটা হাতে তালুর মধ্যে চেনেন, নারী নক্ষত্র চিনতেন, এবং অনেক অনেক কিছু জিনিসপত্র তার চোখের সামনে দেখা, বোঝা, বা অনেক ক্ষেত্রে তিনি নিজে সরাসরি সতর্কও করেছিলেন, ওয়ার্নিংও দিয়েছিলেন, হয়তো প্রতিবাদ করার চেষ্টাও করেছিলেন। আজকে যে ঘটনা ঘটলো, আজকে যা কিছু আমরা দেখছি, অনেকেই সামনে দাঁড়িয়ে বলছেন যে এরকম হবে ভাবা ছিল না। অনেকেই বলছেন প্রকাশ্যে আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি। কিন্তু প্রশ্ন আমার এক জায়গায়, কেউ কিছু জানতেন না। এতগুলো বছর ধরে কারোর কাছে কোনো খবর ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না কিভাবে চলতো এই দপ্তর। স্যার, আপনাকে দিয়ে শুরু করব। এই এসএসসি দীর্ঘ বছর ধরে, অন্তত তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে কিভাবে চলতো? শুনুন, আগের ছিল বান জানা, তারপরে আমি আসি তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান। আগে যে সময়ে পুরো ব্যাপারটা এসএসসি তৈরি করেছিল বামফ্রন্টের আমলে, তারপর থেকে যা যা চলেছে কানাঘুষো কিছু শোনা যেত। মানে আপনি যখন জয়েন করেন এসএসসি চেয়ারম্যান হিসেবে, যখন জয়েন করি তখন আপনি সেরকম কানাঘুষো শুনেছিলেন, কিছু হয়েছে? সেটা কোন সাল স্যার? সেটা আমি তো জয়েন করেছিলাম 2011 সালে জুন মাস। আচ্ছা, মানে তখন সদ্য তৃণমূল ক্ষমতায় এসছে এবং আমি প্রথম চেয়ারম্যান ছিলাম। সেই জন্য আমি একটা সতর্কতা অবলম্বন করেছিলাম যে এই যে কানাঘুষো সবটাই যে সত্যি তা কিন্তু নয়, তার মধ্যে কিছু মিথ্যে ঢুকিয়ে দেয়। এইটা হচ্ছে ফ্যালাসির জায়গাটা। কাজে আমাকে যেহেতু এই সরকার করেছে, আমার প্রথম কাজ হবে এমনভাবে একটা সিস্টেম ডিজাইন করা যাতে এই সিস্টেমে কেউ প্রশ্ন না করতে পারে, অর্থাৎ স্বচ্ছতা। প্রথমেই ছিল আমাদের তখনকার সময় ছিল যে টেটের একটা পরীক্ষা নিতে হবে, টেটটা ওএমআরে নেওয়া হয়। তাহলে আমি প্রথম চেয়েছিলাম যে টেটের একটা ডুপ্লিকেট দেওয়া, যেটা হচ্ছে কার্বনলেস ডুপ্লিকেট, অর্থাৎ কার্বন ঘষে যাবে না। এই কাগজটা কিন্তু ভারতবর্ষে পাওয়া যেত না, এটা আমেরিকা থেকে আমাকে আনতে হয়েছে। আমি যেহেতু ফিজিক্সের লোক ছিলাম, আমার একটু অ্যাডভান্টেজ ছিল পোস্টাতে যাওয়াতে। কাজে যখন নতুন করে ওই মার্কশিট দেওয়া হলো,
তখন তার তলায় ডুপ্লিকেট থাকতো, কার্বনলেস ডুপ্লিকেট। যে ছেলে যে যা যা পরীক্ষা দিল তার পুরোটা ডুপ্লিকেট, সে পরীক্ষা শেষ হওয়ার পরে সে ডুপ্লিকেটটা ছেড়ে নিয়ে চলে গেল। মানে সে যে কি পরীক্ষা দিল তার কিন্তু একটা ডকুমেন্ট রয়ে গেল তার হাতে। এখন প্রশ্ন হলো, আমি করার পর আমি প্রথমে কিন্তু রাজি হইনি স্কুল সার্ভিস, কিন্তু যে কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে রাজি হয়েছিলাম। তখন আমি ঠিকই করেছিলাম এমনি একটা করে ছেড়ে দেবো। এটা করতে গিয়ে, ট্রান্সপারেন্সি করতে গিয়ে দেখলাম, বুঝতে পারলাম, আপনি যদি আমার কাছে প্রমাণ চান আমি দিতে পারবো না, যে কারো কারো খুব অস্বস্তি হচ্ছে। ট্রান্সপারেন্সির জন্য অনেকের অস্বস্তি হচ্ছে, মানে সরকারের বাইরে বিরোধী পক্ষ কেউ বাকি নেই। কিন্তু আমি এসএসসিটাতে ঢুকে, তখন বিরোধী বলতে তখন তো বামেরাই বিরোধী, তখন তো বিজেপির কোনো অস্তিত্ব নেই সেই অর্থে। না, বিজেপি নয়, তখনকারের দিনে ধরুন আমি এসএসসি চেয়ারম্যান হতে একটা রিয়েলাইজ করেছি, যেটা তখন কারো অ্যাসপিরেশনে বাকি নেই, সব চাপ আসে চেয়ারম্যানের উপর, দিতে হবে। সেটা যে কতটা ব্যাপক সেটা আজকে আমি প্রমাণ করতে পারবো না বলে বলছি না। এমন সেক্টর নেই যে সেক্টর থেকে রিকোয়েস্ট আসে। ওরে বাবা, আমি কিন্তু একটা যেন কনভেনশন হয়ে গেছে। এই কনভেনশনটা হলো কি করে? নিশ্চয়ই আগের থেকে চলে আসছে বলে। কিছুটা রীতিতে অ্যাবসলিউটলি রাতারাতি তো হতে হবে। আমি স্পেসিফিক্যালি বলতে চাইছি না, এমন সেক্টর নেই যে সেক্টর থেকে চাপ আসেনি যে আমাকে দিতে হবে। যেমন একটু এক্সাম্পল দিন। আজ আপনারই কথা বলার দিন, গোটা বাংলা আমি কথা বলতে গিয়ে কি বলবো বলুন। তৃণমূল জমানার প্রথম এসএসসি চেয়ারম্যান আজকে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা, আপনি বলুন। হাইকোর্ট থেকে এক্সেপশন হয়, হাইকোর্ট মিন্স এভরিথিং। হাইকোর্টে যারা জড়িত, বিকাশ ভবনে জড়িত, বিরোধী যারা আছে তারা কেউ বাকি নেই। কি অবস্থা! এমনকি দিল্লি থেকেও। তখনই আমি বুঝেছিলাম যে এই সতর্কতাটা আমাকে নিতেই হবে, কারণ এদের সামগ্রিক যে চাপটা হবে তার কাছে আমি পিষে মারা পড়ে যাব। আর যদি কনসিড করি তাহলে আমাকে জেলে যেতে হবে। তার মধ্যে কে বিক্রি করছে, কে এমনি ভাইপোকে দিচ্ছে কি ভাইজিকে দিচ্ছে সে আমি জানি না। তখন তো বোধহয় ভাইপোর অতটা মানে অতটা তখন ভাইপো মানে এই ভাইপোর কথা বলছি, আত্মীয় স্বজন। 2011 সালের কথা, সে সময়তে নিঃসন্দেহে সদ্য বিরোধী হওয়া বাম একদিকে, যদি একদিকে হচ্ছে কেন্দ্রে হচ্ছে ইউপিএ 2, তখন আমি সিচুয়েশনটা বুঝতে পারছি। এরপর কি হলো? এরপরে ওই প্রসিডিওর নিতে শুরু করলাম যে অ্যাজ অ্যাকিউরেট অ্যাজ পসিবল। তার থেকে অনেক, এত অ্যাকিউরেট নেওয়া সত্ত্বেও আপনি কিন্তু ভাববেন না যত ট্রান্সপারেন্সি আপনি করবেন আপনাকে বাধা দেবে না, এটা কিন্তু ভাববেন না। কারা বাধা দেয় জানেন? ছাত্রের মধ্যে যেগুলো সবচেয়ে খারাপ পরীক্ষা দিয়েছে তারা 1000 ঘন্টা মামলা করে। অত ট্রান্সপারেন্সি সত্ত্বেও বিক্রমবাবু আছেন, কত মামলা হয়েছিল আপনি ধারণা করতে পারবেন। এবং উনি জানেন একটা মামলাও ছিল না যে মামলাটাই আমরা হেরেছিলাম, এসএসসি হারেনি, কারণ আমরা সত্যতার উপর প্রতিষ্ঠিত ছিলাম। এবং ওখানে অনেক ফ্যালাসি আছে, সেগুলো বললে অনেকে বুঝতে পারবেন না। একটা ছেলের প্যানেলে 4টে নাম থাকবে, একটা ছেলের বা মেয়ের কোনো কোনো ক্ষেত্রে 4টে জায়গায় নাম থাকবে। তার ফলে একটা জেনারেল মেরিট লাগবে আর প্যানেলটা থাকবে। হাইকোর্ট এটা 1 বছর নিয়েছিল বুঝতে যে চেয়ারম্যান যিনি চলে গেলেন তিনি 2টো প্যানেল কেন করলেন। ঠিক পরে বুঝেছিল, আমি জানতাম ওনারা বুঝে যাবে। তার ফলে স্বচ্ছভাবে দেওয়ার পরে দেখলাম, তারপরে আমি ছেড়ে দিলাম, বা ছাড়তে খানিকটা বাধ্যই হলাম বলে। কারণ আমি ছাড়লাম কেন, এই প্রশ্ন আপনি করতে পারেন যে আপনি এত যখন করলেন, এত সৎভাবে সব কিছু প্রতিষ্ঠা আপনি ছাড়েন দায়িত্ব 13 সালের অক্টোবর। তখন আমার কাজ সব কমপ্লিট, 22,000 25,000 চাকরি হয়ে গেছে, বাকি প্যানেল থেকে অটোমেটিক্যালি আসে। এবং তাই নিয়ে 30-35,000 পর্যন্ত চলেছিল। এবং লাস্ট মামলাটা আমি চলে যাওয়ার পরে শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে 2020 সালে। তাতেও কিন্তু যারা মামলা করেছিল তারা জিততে পারে, সবাই তখন এসএসসি জিতেছিল। হ্যাঁ, তারপর সিচুয়েশনটা বদলালো কি করে? বদলার পরবর্তীতে আমার সহ সমস্ত বাংলার মানুষ, আমি যখনই পরীক্ষাটা পরবর্তীকালে দেখলাম শুরু হচ্ছে, নোটিফিকেশন হচ্ছে, সব জায়গায় একটা জিনিস আমি লক্ষ্য করছি, ট্রান্সপারেন্সির ব্যাপারে কোনো জোর দেওয়া হচ্ছে না। এবং একটা ছাত্র সে যে পরীক্ষা দেবে, ওয়েবসাইটে পরীক্ষা দেবে, তারও তো একবার ভাবার উচিত ছিল
আমি যে পরীক্ষাটা দেব আমার সিকিউরিটিটা কোথায়, আমার কাছে কি রইলো, আমার কাছে কি, আমার তো কিছু নেই। মানে আপনি যে আলাদা করে একটা মানে কার্বন কপি ব্যবস্থা করেছিলেন সেটা তারপর থেকে উঠে গেল 13 সালের অক্টোবরের পর থেকে, মানে 14 সাল থেকে যে পরীক্ষা হচ্ছে এসএসসি তে সেখানে আপনি যে প্যাটার্নটা সেট করে গেছিলেন সেটা আর ফলো করা হলো না। এবং সবচেয়ে বড় কথা শুনুন, সাধারণভাবে যে কোনো সরকারের উচিত একটা নতুন জিনিস, ডিভাইস ডিসকভার বলুন, ইনভেনশন বলুন, যাই খুঁজুন, শুনলে আপনি অবাক হবেন। নিট পরীক্ষা যখন শুরু হলো, নিট সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা অ্যাডপ্ট করলো। কারণ আগে জানতেন, নিটের আগে প্রচুর মানে ওই ডাক্তারি পরীক্ষা নিয়ে প্রচুর 1 কোটি 2 কোটি এসব শুনতাম, আমরা খবরে যে পড়তাম, প্রচুর মামলা হতো। স্টেট গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করলো, ফিলোসফিটা ওরা করলো কি, ওরা ডুপ্লিকেটটা দিল না, দিয়ে পুরো ওএমআরটাই স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিল। এবারে যে যার নিজের ওয়েবসাইট দেখে নিচ্ছে, তার সিগনেচার দেখে নিচ্ছে, সে কি প্রশ্নে কি উত্তর দিয়েছিল সে তো তার ইয়েতে লিখে রাখে, সেটা দেখে মিলিয়ে নিয়ে বললো ওকে ক্যারি অন। যেখানে একটা আমি তো বলছি এটা সাধারণভাবে কোনো জিনিসে যদি ইনোভেশন দেখানো যায়, স্বচ্ছতা দেখা যায়, আপনাকে যদি নতুন পদ্ধতি আপনি আবিষ্কার করতে পারবেন, পারুন বা না পারুন, যদি দেখেন একটা এক্সিস্টিং সিস্টেম আছে সেটাকে ধ্বংস করার কি প্রয়োজন? এই যে টাকার বিনিময়ে যে সাদা খাতা জমা দিয়েও নাম উঠছে, তখন সেই সময় যখন আপনি দায়িত্ব ছাড়েন বা তার 2 বছরের মধ্যে, অর্থাৎ 13-র পরে 14-15 থেকেই হয়তো বা শুরু হয়ে গেছে, না হলে 16 সালের পুরো প্যানেল বাতিল হবে কেন? তার নিশ্চয়ই প্র্যাকটিস বা রিহার্সাল আপনার ছাড়ার পর 2014 থেকেই শুরু হয়ে গিয়েছিল, ধরে নেওয়া যায়। অবভিয়াসলি ডেরিভেটিভ তাই দাঁড়াচ্ছে হিসেব। এবং শুনুন, আজকে যার জন্য কি খেয়ালটা দেখুন, আমার যদি ডুপ্লিকেটটা আমার হাতে থাকতো বা কোনো স্ক্যান কপি যদি আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকতাম, তাতে এসএসসি চুলোই যাক, সে খুঁজে পাক না পাক আমার হাতে তো আছে, আমি তো প্রডিউস করব। আজকে এসএসসির ওয়েমারগুলো ধ্বংস করা হলো, রেজলিউশন নেওয়া হলো 1 বছরের মধ্যে ওয়েমার ধ্বংস করা। আচ্ছা, এটা কোনো রুল হয়? এরকম রেজলিউশন পাস হয়েছিল যে 1 বছরের মধ্যে? হ্যাঁ, রুলে শুনেছি যে 1 বছরের মধ্যে ধ্বংস করা হবে, তাই তো বিক্রমবাবু 1 বছরের মধ্যে এটা হয়। এসএসসির তরফ থেকে নেওয়া হয়েছিল, রুল তৈরি করা হয়েছিল। ভাবুন, ট্রান্সপারেন্ট তো করাই হলো। কোন সাল নাগাদ তৈরি হয় মোটামুটি? ওই তো ওই পরীক্ষাগুলোরই আগে, জাস্ট আগে, রুলগুলো 2016 তে তৈরি হলো যে এখন থেকে যে ওয়েমার শিট সমস্ত এসএসসি 1 বছরের মধ্যে ধ্বংস করে দেবে। কিন্তু এখানে আরেকটা যেটা করা হলো, কারণ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী একটা ডকুমেন্টকে 20 বছর বাঁচিয়ে রাখতে হয়। ওয়েমার ধ্বংস করে দিল, যেটা বিভিন্ন মামলাতে বারবার প্রশ্ন রয়েছে, তার স্ক্যান্ড ইমেজটাও কিন্তু এসএসসি প্রিজার্ভ করে রাখলো। এখন আছে কি নেই সেটা সিবিআই অন্তত বার করতে পারেনি, আর ওরা ওই স্ক্যান্ড ইমেজ যতবার মামলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি স্ক্যান্ড ইমেজ, মানে এত কাগজ, সেগুলো তো একদম পার্মানেন্ট, এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী 25 লাখ ওয়েমার তো প্রিজার্ভ করে রাখা কাগজ সম্ভব। সেইটাকে কম্পিউটারে স্ক্যান্ড কপি করে রেখে দিতে হবে, যদি কোনো সময় ডিসপিউট হয়। এটা তো আগেও হতো স্যার। না, আগে হতো কি আলাদা করে কার্বন কপি ক্যান্ডিডেটকে দিয়ে দাও। সবথেকে বড় খেলোয়াড়ের নাম হচ্ছে মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্য, আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ল পড়েছি, মানিক ভট্টাচার্যকে হচ্ছে চেয়ারম্যান করে এসএসসিতে আনা হলো। দেখুন, একজন লয়ার জানেন যে কবে তিনি কোন কাজটা বেআইনি করছেন এবং কবে গিয়ে তাকে লিগ্যালি এটা পেশ করতে হবে। এই পুরো চুরিবিদ্যায় প্রমাণ লোপাটটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং সেটা এই মানিকবাবু, আমি এই দায়িত্ব নিয়ে স্পেসিফিক্যালি কমপ্লেন করছি, ওনার সময়ই এটা করা হয়েছে। উনি এটা করেছেন, এই কারণেই করেছেন কারণ উনি জানতেন ভবিষ্যতে যদি কখনো কোনো প্রশ্ন ওঠে কোনো রিক্রুটমেন্ট নিয়ে, তাহলে এভিডেন্স খুঁজে পাওয়া যাবে না, এবং সেই কারণে উনি হচ্ছেন এইটা করেছেন। এবং আমি যতটুকু জেনেছি, বিক্রম আরও ক্ল্যারিফাই করতে পারবে, এটা হচ্ছে আইনে রূপান্তরিত করা হলো এবং সেটা পার্থবাবুর নলেজে ছিল।
পার্থ চট্টোপাধ্যায় বিং এডুকেশন মিনিস্টার এই বেআইনি কাজটা, এই যে কনস্পিরেসিটা হলো, ক্রিমিনাল কনস্পিরেসি, সেই কনস্পিরেসিটা তিনি মেনে নিলেন না। আমি শঙ্কুদেব আপনার কাছে আসবো, এই জায়গা থেকেই আসবো, তবে আমি জাস্ট একটা জিনিস জানতে চাইছি যে তার আগে স্যার, যেখানে আমি শেষ করেছিলাম, যে তার আগে অর্থাৎ 2014-15 পর থেকে বা 2016-তে যে রেজলিউশনের কথা বলা হচ্ছে যে 1 বছরের মধ্যে সমস্ত ওয়েবসাইট শিট ধ্বংস করে ফেলা হবে, তার আগে এসএসসি রেজাল্ট কোথায় প্রিজার্ভ করে রাখা হতো? দুটো ছিল, একটা যে এমনকি বাম আমলেও এবং আপনি আসার পরেও কিভাবে আমাদের প্রিজার্ভ দুটো করা ছিল, দুটো থাকতো। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েমারটা প্রিজার্ভ করা হতো 4 তলায়, 4 তলায়। হ্যাঁ। আর একটা ছিল যে ওই যে স্ক্যান কপি যেটা বলছেন, সেই স্ক্যান কপিটাও আমরা আলাদা করে প্রিজার্ভ করতাম, যার স্পেসটা কম লাগে। কারণ তাহলে তো 4 তলা, তাহলে ভবনের 4 তলা, তাহলে তো অনেক হ্যাঁ এসএসসির কপি হয়েছে তো, মাঝে মাঝে তো আমরা সেল আউট করতাম। আচ্ছা, সেই স্ক্যান কপিগুলো, কাগজগুলো সেল আউট করে দিতাম স্পেসটা বের করার জন্য, রিসাইকেল করা যেত। কিন্তু পার্মানেন্ট স্ক্যান ডেটা, স্ক্যান কপিটা রয়ে যাবে, ডিজিটাল কপি যেটাকে বলে, স্ক্যান কপি বা ডিজিটাল কপি যে নামই বলুন, সেটা কিন্তু রয়ে যাবে বহুদিন। সেটা তো লাগবে একটা ছোট্ট একটা চিপ, একটা ডিভাইস, একটা হার্ড ডিস্ক, একটা হার্ড ডিস্কও না, একটা পেন ড্রাইভ, হাই ক্যাপাসিটির পেন ড্রাইভ ইজ সাফিসিয়েন্ট টু কিপ অল দিস 25 লাইক। এমন কিছু উদ্দেশ্য রাখতে, আমি আবার বারবার বলছি, পরবর্তীকালে যে সরকার আসুন বা এই সরকারি নতুন পরীক্ষা করুন, প্রথম ডেটা প্রিজার্ভেশন ইজ এ মাস্ট, এবং যারা পরীক্ষা দেবেন তাদের এই ডিমান্ডটা করতে হবে। আপনার কি মনে হয় আপনার পর যিনি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, তার উপরও একই রকমভাবে প্রেশার ছিল এবং সেই প্রেশারে তিনি আপনার তৈরি করে দেওয়া প্যাটার্নগুলোকে চেঞ্জ করতে, বদলাতে বাধ্য হয়েছিলেন? দেখুন, সেটা তো তার কথাটা আমার পক্ষে বলা সম্ভব না। দুটো জিনিস, আপনার যদি কিছু পাওনার থাকে আপনি স্যারেন্ডার করবেন। আমার কিছু পাওনার ছিল, আমি কারো কাছে স্যারেন্ডার করি। আমি বুঝেছিলাম ট্রান্সপারেন্টলি করতে হবে, কারণ আলটিমেটলি ধরা পড়লে আমাকেই জেল খাটতে, অন্য কেউ যাবে না। যার চাপি আজকে তাই ঘটছে, তাই হলো, সে তো হবেই। এইটা আমি ভেবে দেখুন, 12 সালে আমি এইটা ভাবনা চিন্তা করেছি যে সরকার যে ধরনের স্লিপারি বা যা যা চলছে, সেখানে আমার নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। অর্থাৎ 12 সালে আপনি বুঝতে পেরেছিলেন যে এখানে অস্বচ্ছতার একটা চাষ শুরু হয়ে গেছে 12 সাল থেকে। হ্যাঁ, সেই জন্য সাবধানতা, কারণ আমি তো জানি, আমি যদি আজকে আমি চেয়ারম্যান, সব দায়িত্ব তো আমার, কোর্ট আমাকে ছাড়বে না, ছাড়লো না, এবারে ছাড়বেও না, কারণ এইটাই নিয়ম। যে ওটা প্রিপেয়ার করে, ডেটা যে তৈরি করে, সেই হচ্ছে মালিক, সেই রেসপন্সিবল। তাহলে প্রথম আমাকে জেলে যেতে হবে। আমি এই জায়গাতেই আসি শঙ্কুদেবের কাছে। আমি বলছিলাম যে শঙ্কুদেব পান্ডা নিঃসন্দেহে বিজেপি নেতা, এতদিন ধরে আমরা দেখছি, কথা বলছি। তো শঙ্কুদেব, 2011 সাল, 2012 সাল, 13, সেই সময়তে আপনি তখন তৃণমূল কংগ্রেসে, আপনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এবং সেই সময়তে যেভাবে কোথাও তৃণমূল কংগ্রেসের কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে এই চাকরি প্রার্থী, এই এন্টায়ার এডুকেশন সিস্টেম যেভাবে চলছে, আমি কেন এই প্রশ্নগুলো করছি, কারণ সেই সময়তে এডুকেশন মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনার অহরহ সেই সময়তে কথোপকথন চলছে, আলোচনা চলছে বা বাদ বিবাদ চলছে, আমরা বিভিন্ন সময়তে সেটা দেখেছি। ব্রাত্য বসু এবং তারপর ক্ষমতা পরিবর্তন করে পার্থ চট্টোপাধ্যায়, কি এমন ঘটলো দলের অন্দরে যে কারণে এই পরিবর্তনটা খুব প্রয়োজনীয় হয়েছিল? একসময় বলা হয়েছিল যে আপনাকে নাকি নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষামন্ত্রী বদল হয়েছিল। বিষয়টা হচ্ছে যে আগে একটা সময় ছিল যে বিভিন্ন ইউনিভার্সিটি তারা অ্যাডমিশনের জন্য একটা অনলাইন সিস্টেম চালু করেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় তার মতো সিস্টেম চালু করেছিল, যাদবপুর তার মতো করছিল। এর পেছনে দুটো কারণ ছিল। এক হচ্ছে তা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব অটোনমি বজায় রাখত, এবং এই সিস্টেমটা বিশ্ববিদ্যালয় তার নিজের ফান্ড থেকে খরচা করে সেটা অপারেট করতো। তো হঠাৎ আমি একদিন দেখলাম যে এডুকেশন ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশান করে বলল যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সেন্ট্রালাইজড হতে হবে, এবং সেটা উইদাউট টেন্ডার ওয়েবেলকে দিয়ে দেওয়া হলো। প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটা এডুকেশনালি একটা সবাইকে অ্যামালগামেট করার চেষ্টা, একই জায়গা থেকে হয়তো অ্যাডমিশন হবে। পরে আমি করতে গিয়ে দেখলাম একটা ভয়ঙ্কর হচ্ছে দুর্নীতি, আর্থিক দুর্নীতির গোড়াপত্তন হয়েছে। গোড়াপত্তন কি না, একটি ছাত্র যখন এই পদ্ধতিতে নিজের অ্যাডমিশন ফর্ম জমা দিতে যাবে, তখন তাকে 163 টাকা হচ্ছে ফিস দিতে হবে। তো আমি বললাম যে এই সরকার
তার এডুকেশন ডিপার্টমেন্ট কয়েকদিন আগেই 23 লক্ষ প্রাইমারির পরীক্ষার্থীর পরীক্ষা নিয়েছিল এসএসসি থেকে, এবং পার স্টুডেন্ট সেখানে খরচা হয়েছিল আইটির থেকে, তার বিলিং এসেছিল 23 পয়সা করে। কিন্তু এখানে আমি দেখলাম যে নাম্বার অফ কোয়ান্টিটি বেড়ে গেল স্টুডেন্টদের, তার সাথে সাথে রেটটাও বেড়ে গেল, রেট বেড়ে গেল তার 10 গুণ। মানে যত একটা ছেলের হয়তো অনলাইনে সিস্টেম সার্ভিস দিতে খরচা হয় 23 পয়সারও কম, সেইটার বিলিং হলো 163 টাকা। মানে একটা ছেলে বোনাফাইড স্টুডেন্ট 163 টাকা দেবে, মানে কত বড় স্ক্যাম পাবো। মানে অনলাইন সেই সময় অ্যাডমিশনটা, আপনার অভিযোগ যে অনলাইন অ্যাডমিশন ব্যাপক কেলেঙ্কারি, ব্যাপক দুর্নীতি, স্বচ্ছতার জন্য নয়, আসলে সেটা অন্য স্ক্যামকে ইন্ট্রোডিউস করার জন্য অনলাইনটা তৈরি করা হচ্ছে। অর্গানাইজ দুর্নীতি করার জন্য তখন অনলাইনের প্রসেস শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেসের এডুকেশনের সবথেকে বড় অর্গানাইজেশন আমি হ্যান্ডেল করতাম, সেটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। ফলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির খবর প্রথম আমাদের কাছে আসতো। আমাদেরও বহু ছাত্রছাত্রী এসে বলতো, দাদা একটুখানি বলে দাও যদি আমাদের চাকরি হয়। আমি আজকে এখানে প্রকাশ্যে বলছি, এরকম গরিব দুটো ছেলে এসে আমাকে বলেছিল, আমি চিত্তবাবুকে আমার মনে আছে, আমি রাত্রিবেলা ফোন করে, চিত্তবাবু চেয়ারম্যান ছিলেন, আমি বললাম স্যার এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলে। আমি স্যারকে বলেছিলাম, স্যার এদের কি কিছু করা যাবে, এমনি জেনুইন পরীক্ষা দিয়েছে, কোনো কি কিছু করা যাবে? স্যার আমাকে সেদিন বলেছিলেন, শঙ্কু ওম প্রকাশ চৌথালার মতো আমি জেলে যেতে পারবো না, এরা এই সিস্টেমটা আমার ওপর প্রচুর চাপ দিয়ে করানোর চেষ্টা করছে, কিন্তু কোনোদিন এটা হতে দেবো না, তোরাও চেষ্টা করিস যাতে এটা কোনোদিন না হতে দেওয়া যায়। আমি বলেছিলাম স্যার আপনি আমাদের বলবেন, এবং আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। তার কিছুদিন পরে আমি দেখলাম, মানে এটা আমি আজকে নাম করে বলছি, যে মানে মিনিস্ট্রি তো ছেড়েই দিন, এমন এমন লেভেল থেকে চিত্তবাবুর উপর চাপ এসেছিল এই বেআইনি কাজটা করবার জন্য, উনি রাতের বেলা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমোতে পারতেন না। যারা এসে বলছেন সমব্যথী হয়ে, চোখে জল নিয়ে, তারা খুব কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মানতে পারছেন না, এদের পাশে দাঁড়াতে চাইছেন। এত বড় বড় সভা সমাবেশ হচ্ছে, নেতাজি ইন্ডোরে বড় বড় দেখলাম আমরা, তার সঙ্গে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটা সম্ভবই নয় যে এত বড় স্ক্যাম অথচ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। যদি আমরা এই ক্রোনোলজিগুলো পরপর রাখি, প্রথমে চিত্তবাবু বললেন, তারপর শঙ্কুদেব বললেন, তার পরের অংশটা কিছুটা বললেন, তাহলে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল সরকার এসেছে 2011 সাল থেকে, 12 সাল থেকে মোটামুটি একটা ছক সাজানো হয়ে গেছে, একটা চক্রব্যূহ তৈরি হয়ে গেছে। 13-14 অনওয়ার্ডস এই স্ক্যাম শুরু হওয়ার একটা রিহার্সাল শুরু হয়ে গিয়েছিল। যে মুহূর্তে চিত্তবাবু সরে গেলেন বা বাকি যারা ওইখানে থেকে কোনো কারণে তারা আপত্তি জানাচ্ছিলেন, প্রোটেস্ট করছেন, তাদেরকে সরিয়ে দিয়ে মোটামুটি পথের কাটা সরিয়ে 14 সাল অনওয়ার্ডস এই কাজ চালু হয়ে যায়। এখন তো ক্লিয়ার। তাহলে এখন যারা বলছেন তারা জানতেন না, বা এখনো যারা মিনিস্ট্রিতে রয়েছেন, যারা সেই সময় তো অ্যাক্টিভলি এই জিনিসগুলোতে প্রশ্রয় দিয়েছেন, তারা কি কেউ প্রশ্নের বাইরে, আতশকাচের বাইরে, স্ক্যানের বাইরে? বিক্রম, আইনের দিক থেকে তারা কি বাইরে হওয়া সম্ভব? না না, তারা আতশকাচের বাইরে কোনোভাবেই হবে না। তার কারণ হলো স্কুল সার্ভিস কমিশনের যখন এই চাকরি নিয়ে ডিসপিউট হলো, আপনাদের মনে থাকবে সংবাদ মাধ্যমেও দেখিয়েছে, প্রচুর ছাত্রছাত্রী তখন মানে চাকরি পায়নি বলে রাস্তায় বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন মঞ্চ তৈরি হয় রাস্তায়। ইলেকশনের কিছুদিন আগে বা পরেই 2021-এ আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেইখানে গিয়েছিলেন। ঠিক, গিয়ে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন যে একটা 5 মেম্বার কমিটি হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় করেছে, সেইটা স্কুল সার্ভিস কমিশনকে সুপারভাইজ করার জন্য সেই কমিটি ঠিক করবে। তখন থেকে আমরা এটা জানতে পারি, মানে ওই ওনার বলার পর থেকে আমরা এটা জানতে পারি। সাবসিকুয়েন্টলি আমরা যখন মামলাটা শুরু হয়, এই স্কুল সার্ভিস কমিশনের মামলাগুলো যখন আমরা শুরু করি, তখন মূলত আমাদের দাবি ছিল বা কোর্টের কাছে প্রেয়ার ছিল, আমরা দেখতে পাচ্ছি প্যানেলটা 2018-2019 সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সেটা এক্সপায়ার করে যায়। প্যানেল এক্সপায়ারির পরে তো কারোর চাকরি হয় না। তো আমরা তখন মামলা করি যে যারা যারা ওয়েটিং লিস্টে আছেন তারা মামলা কোর্টের কাছে গিয়ে বলেন, দেখুন হুজুর, যে মাই লর্ড এই প্যানেল এক্সপায়ার করে গেছে, ওকে চাকরি দিয়েছে, আমার থেকে তলায় র্যাঙ্ক তো আমাকে চাকরি দেয়নি। এইখান থেকে জিনিসটা কিন্তু শুরু হয়। তো কোর্ট দেখে তখন বললো না, প্যানেল এক্সপায়ারির পরে তো চাকরি হয় না। এবার কোর্ট আমাদের কাছে ডকুমেন্ট চাইল। যখন কোর্ট আমাদের কাছে ডকুমেন্ট চাইলো, আমরা কোর্টের কাছে সাপ্লিমেন্টারি এফিডেভিট করে প্রায় 1000 ভুয়ো নিয়োগপত্র, মানে রেকমেন্ডেশন লেটার, যেটা নিয়োগপত্র বললে ভুল হবে, রেকমেন্ডেশন লেটার, সেইটা কোর্টের কাছে দিলাম। পুরোটাই কিন্তু ভুয়ো। চেয়ারম্যানের স্ক্যান সই জাল করে
মানে ডিজিটাল সিগনেচার জাল করে ওই মানে এসএসসি চেয়ারম্যানের ডিজিটাল সিগনেচার জাল করে ওরে যখন বাবা। জাল করে সেইটার ফেক রেকমেন্ডেশন লেটার সেটা দিয়ে চাকরি হচ্ছে, এই হলো কন্ডিশন। এখান থেকে জিনিসটা শুরু হলো। এই চাকরিগুলো কোন সময় কোন সালে হয়েছে? এই 2016 সিলেকশন প্রসেসিং, হ্যাঁ 16 সিলেকশন প্রসেস, 16 সিলেকশন প্রসেস। এইবারে এই যে 1000 ভুয়ো রেকমেন্ডেশন লেটার আমরা পেলাম কোথার থেকে, এটার একটা বড় রহস্য আছে। যারা যারা শিক্ষা দপ্তরের লোকজন তাদের মধ্যে অনেকে এটা প্রতিবাদ করতেন, প্লাস তৃণমূলের ভেতরের লোকও কিন্তু প্রতিবাদ করছেন। তারা পুরো একদম সার্ভার থেকে ওই ফেক রেকমেন্ডেশন লেটারের অরিজিনালগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, প্রায় সেটা সংখ্যা প্রায় 1000, যেটা প্যানেল এক্সপায়ারির পরে হয়েছে। ওরে বাবা। সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন ছিলেন, তিনি তখন স্কুল সার্ভিস কমিশন এবং অ্যাপয়েন্টিং অথরিটি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই দুটো দপ্তর, একজন রেকমেন্ড করবে পরীক্ষা নিয়ে যে কে নাও, রেকমেন্ডিং অথরিটি, আরেকজন হলো অ্যাপয়েন্টিং অথরিটি। দুটো দপ্তরকে তিনি সঙ্গে সঙ্গে বললেন, ওটা ছিল ফার্স্ট ম্যাটার, যে তোমরা এফিডেভিট দাও যে এটা কি রেকমেন্ডেশন লেটারগুলো জেনুইন না ফেক। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেখা যাচ্ছিল সব জেনুইন, মানে প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং তারা পাবলিক এক্সচেকারের মাইনেও পাচ্ছে, কিন্তু রেকমেন্ডেশন লেটারগুলো ফেক। স্কুল সার্ভিস কমিশন তখন কোর্টে এসে বলে যে রেকমেন্ডেশন লেটার আমরা ইস্যুই করিনি, দিজ আর অল ফেক। এটা ওরা একদম এফিডেভিট এসে বললো। হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশন এসে। আমি তো তাহলে না এরপরে আরেকটা জিনিস আছে, অযোগ্যের তালিকায় ফেলা হলো না আসছি, তারপরে আরেকটা জিনিস আছে, ডিসপিউটটা কেন এটা সিবিআই অবধি গড়ালো। দেখুন, প্রত্যেকে বলে বেড়াচ্ছে রাজনীতি রাজনীতি রাজনীতি, এটা কোনো রাজনৈতিক সাথে এটা কোনো সম্পর্কই নেই, কারণ মামলা কোনো রাজনৈতিক দল করে না। মামলা তো ক্রাইম হয়েছে। না মামলাগুলো করেছে কারা, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারের জায়গাটা ঢোকার আগে বলি, মামলাগুলো করেছে হলো যারা সাধারণ ছাত্রছাত্রী তারা। কারণ সে যদি দেখে যে কোনো, আজকে আমার জায়গায় অন্য আইনজীবী আসতে পারে, অন্য কিছু যদি দেখে আমার নম্বর বেশি থাকা সত্ত্বেও আমি চাকরিটা পেলাম, অথচ অন্য লোক পেয়ে গেল, সে অটোমেটিক্যালি কোর্টে আসবে। আপনি যদি রাজনৈতিক দল দিয়ে আটকানোর চেষ্টা করেন আসবেন। এবারে যখন এই মামলা শুনানি চলাকালীন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টিং অথরিটি আসলো, তারা বলল না অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা দিয়েছি, কারণ কি স্কুল সার্ভিস কমিশন আমাদের রেকমেন্ড করেছে বলে। মানে দুটো সরকারি উইং দুজনের এগেনস্টে চলে গেল। এ বলছে, স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা এই রেকমেন্ডেশন লেটার দিইনি, আর বোর্ড বলছে ওরা দিয়েছে বলে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। মানে এই ওর ঘরে দায়িত্ব পাচ্ছে, ও তার ঘরে দায়িত্ব পাচ্ছে। এই জায়গায় সঙ্গে সঙ্গে বিচারপতি, আমি বলিনি, সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই আমরাও বুঝে গেছি যে এটা বৃহত্তর দুর্নীতি হয়েছে। মানে ভারতবর্ষে সরকারের দুটো দপ্তর, মানে সেই সময় তো যদি ক্ল্যারিটি আসতে পারতো তাহলে সিবিআই এর দরকার হতো না, এত কিছু জল গড়াতোই না, ততদিন গড়াতো না। এবং 2020-21 সালে এই ঘটনাটা কিন্তু 2020-2021 সালে, এটা কিন্তু এখন আমরা বলছি, লোকে হয়তো ভুলে গেছে, কিন্তু এটা কিন্তু এখন এই ঘটনাটা ঘটেছে। চিত্তবাবু যখন চেয়ারম্যান ছিলেন, এটা ঘটনা চিত্তবাবু ম্যাক্সিমাম মামলাতে, আমি ওনার যখন তিনি চেয়ারম্যান ছিলেন, আমি ওনার চেয়ারম্যান থাকা অবস্থায় প্রচুর মামলা ওনার সংস্থার বিরুদ্ধে করেছি, প্রচুর মামলা করেছি। চিত্তবাবু খুব মানে গুণে বলা যাবে না যে উনি কটা মামলায় হেরেছেন, মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। চিত্তবাবু যেটা খুব বড় পলিসিগত গুণ ছিল, সেটা হচ্ছিল পলিসিগত, যতদিন উনি চেয়ারম্যান ছিলেন, সেটা হলো যখনই কোর্টে দেখা যেত যে কিছু ভুল হয়েছে, তখন 25 লাখ 30 লাখ পরীক্ষা দেবে, সেখানে 2-4টে ভুল হতে পারে, ঠিক, উনি কিন্তু ভুলটা কোর্টে কিন্তু একদম ওনার লয়ারদের একদম স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া থাকতো, যদি দেখো যে একদম কনফার্ম ভুল হয়েছে, আগে কোর্টকে বলে দেবে ভুলটা স্বীকার করো। আমরা এইটা নিয়ে আমরা ডিভিশন বেঞ্চও করবো না, সুপ্রিম কোর্টও করবো না, কিছু করবো না। ভুল যদি হয় এটাকে মেকআপ দেওয়া বা কভার আপ করে নেওয়া, এটা কিন্তু ওনার, এবং সেই কারণে সেই সময় এসএসসি সব মামলায় জিততো। মানে বেসিক্যালি যদি ভুল হয় অ্যাডমিট করে নেওয়া, সেটাকে এক অর্থে বলতে পারেন জিততো, বা কোনো ভুল হলে সেটাকে এসএসসি অ্যাডমিট করে নিত যে না এটা ভুল হয়েছে। কারণ দেখুন 25 লাখ পরীক্ষার্থী, কিন্তু এটা তো বিক্রম একটা ভুল হয়, এটা তো ভুল না, এক্স্যাক্টলি আমি এটা বলতে চাচ্ছিলাম, চুরির জায়গাটা আসছে, এটা তো ইচ্ছাকৃতভাবে করা, এটা ইচ্ছাকৃতভাবে। এবং দুটো সংস্থা দুজনের এগেইনস্টে বলা শুরু করলো, সেইখান থেকে চলে গেল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এইবার যখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হলো, তারপরে যখন ডিভিশন বেঞ্চে গেল,
ডিভিশন বেঞ্চ জিনিসটা চট করে বুঝে গেল, বুঝে যাওয়ার পর ডিভিশন বেঞ্চ জাস্টিস রঞ্জিত বাগ কমিটি করে একটা কমিটি তৈরি করলো, সেই কমিটি পুরোটা খতিয়ে দেখবে। তখন কিন্তু ছিল গ্রুপ সি, গ্রুপ ডি। জাস্টিস রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট যখন ডিভিশন বেঞ্চে আসলো, এসে যেটা বেরোলো তাতে করে দেখা গেল, মানে মেনলি ওটা প্যানেল এক্সপায়ারির পরের পার্টটার জন্য জাস্টিস রঞ্জিত বাগ কমিটিকে বসানো হয়েছিল। দেখা গেল পুরোটাতে দুর্নীতি রয়ে গেছে। ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দিলে এইবারে সিবিআই তদন্ত ফুল ফ্লেজে মানে চালু হলো। সিবিআই তদন্ত হয়ে যখন তদন্ত গড়াতে থাকলো, সিবিআই কিন্তু এখানে অনেকে সিবিআই সম্বন্ধে ক্রিটিসাইজ করেছে, আমিও যে পুরোপুরি সিবিআই এর কাজ নিয়ে সন্তুষ্ট সেটা বলতে পারি না, কিন্তু সিবিআই এখানে একটা মারাত্মক কাজ করেছে, যেটা সিবিআই যারা অফিসার ছিলেন তাদের ইনভেস্টিগেশনের পারদর্শিতা না থাকলে কিন্তু সেটা হতো না। 25 লক্ষ ওএমআর কিন্তু তারা রিট্রাইভ করে বার করেছেন তদন্ত করে। এটা কম বড় কাজ না, দিল্লির গাজিয়াবাদ থেকে বিরাট বড় কাজ। 25 লক্ষ এই ওএমআরটাকে তারা রিট্রাইভ করে, মানে এসএসসি তো সব ধ্বংস করে দিয়েছে, তাদের কাছে কিচ্ছু নেই। পঙ্কজ বানসাল ছিল ওই নাইসার একজন কর্মী, সে ওই ওএমআরটাকে নিয়ে একটা কপি নিয়েও বেরিয়ে চলে গেছিল, এবং সেটা খুঁজে 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 সেন্ট্রাল ব্যুরো করতে গাজিয়াবাদ থেকে 25 লাখ স্ক্যান্ড কপি অফ দ্য ওএমআর, সেই ডিস্কের কপিটা ওরা বার করেছে। সেখানেও কোনোভাবে দেখা গেল না যে কোনোভাবে যে যোগ্য অযোগ্য কারে সেটা আইডেন্টিফাই করা গেল না। যোগ্য অযোগ্য জায়গাটায় আসছে এইবারে। এই 25 লাখ ওএমআর, আমি যোগ্য অযোগ্য আসার আগে একটু, যেহেতু সময় শেষ হয়ে আসছে, স্যার এখানে বলতে চাইছেন একটা কথা, যে কেন বোর্ড এবং কমিশন একে অপরের ঘাড়ে দায় চাপাতে বাধ্য? এবার বলছি, ফার্স্ট একটু সংক্ষেপে জেনে নেব, আমি ছোট্ট করে বলবো। এক পয়েন্ট আমি যেটা চাইবো পরবর্তীকালে, ট্রান্সপারেন্সি। আইদার ওএমআর স্ক্যান করে ওয়েবসাইটে দিতে হবে, অথবা ডুপ্লিকেট দিতে হবে, নাম্বার 1। এটা ছেলেদের দাবি হওয়া উচিত, কে ভালো কে মনে পরে হবে। 2 নম্বর হচ্ছে এভালুয়েশনটা এসএসসিতেই হতে হবে। শুনে রাখুন, এসএসসি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং ডেটাটেক যে স্ক্যানিংটা করেছে সিবিআই রিপোর্ট অনুসারে, ওরা স্ক্যানিংটা করেছে কিন্তু এই এসএসসি অফিসেই করেছে, মানে সেই স্ক্যানার আছে এখানে, 15টা স্ক্যানার আছে। তার যদি তার 12-13টা ছেলে সফটওয়্যার হার্ডওয়্যার এক্সপার্ট আছে, তাদেরকে বসে বসে মাইনে দেওয়া হয়। তার সত্ত্বেও আমি এবং আমি এই এসএসসি যতদিন হয়েছে, একমাত্র ইভালুয়েশন এসএসসি হয়েছে আমার আমলে, আর আগেও হয়নি, পরেও হয়নি। তাহলে আমি শুধুই 16 লক্ষ 18 লক্ষ টাকা দিয়ে ইয়ে করবো কেন, আউটসোর্স করবো কেন? আমি যেগুলো স্যার বললেন সেগুলো যদি অবিলম্বে এখনো যদি মানা না হয়, তাহলে আমি জানি না। 2, 3 হচ্ছে, আগে ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিত, এসএসসি রিকমেন্ডেশন করতো। ঠিক। পরে করা হলো কি, যে একটা কথা আছে না, কিছু কিছু প্রাণী আছে যারা গুলিয়ে জল খায়, স্বচ্ছ জল খেতে পারে না। এখানে করা হলো কি, রেকমেন্ডেশন করছে এসএসসির অথরিটি, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে বোর্ড, সে ডিরেক্টলি জয়েন করছে। তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ম্যানেজিং কমিটি? ঠিক। এবং সেই জন্য যতটুকু রিভিশন করা দরকার, যেহেতু থাম রুলে প্রচুর এমএলএ আছে, যা প্রয়োজন করে এটা করেছে, এই জন্য যাতে করে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বোর্ড দিতে হবে। এটা অ্যাকচুয়ালি ম্যানেজিং কমিটির ছিল, রুলটাকে বদল করা হয়েছে। হ্যাঁ, কতগুলো রুল বদল করেছে এই সরকার, এবং বসে বসে কত ঠান্ডা মাথায় শুধুমাত্র চুরি করবে বলে, চাকরিগুলো খাবে বলে। আমি একটা কথা বলছি, এসএসসি থেকে সিলেক্ট হচ্ছে, এসএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে বোর্ড, যাতে মাঝখানে সবথেকে বড় এসএসসি অ্যাপয়েন্টমেন্ট লেটার বোর্ড, ওটা দেওয়ার কথা ছিল ম্যানেজিং কমিটি, ওটাকে রুলটাকে ম্যানেজিং কমিটির, যাতে মাঝখানে একটু ফাঁক থাকে, এবং সেই ফাঁকে আরো বেশি সেন্ট্রালি জিনিসটা হয়। কি অসাধারণ! সবথেকে বড় ক্রাইমটা হচ্ছে, তুমি আমার সাথে একমত হবে, স্যারও হবে, সেটা হচ্ছে যে আজকে অফিসিয়ালি এসএসসি বলে দিল যে এতগুলো বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে, সেটা কোর্টে প্রমাণিত হলো। হওয়ার পর গভর্নমেন্ট জানবার পর সরকার দায়িত্ব নিয়ে পুরো একটা ক্যাবিনেট বসালো, বসিয়ে এইটা সিদ্ধান্ত নিল যে এই বেআইনি রিক্রুটমেন্টগুলোকে কিভাবে আইনি বানানো যাবে, এদেরকে কিভাবে রিক্রুট করা যাবে। আপনি শুধু এইটুকু ভেবে দেখুন, এখানেই তো সবথেকে বড় ক্রাইম। না, আমার ইন্টারেস্ট একদম, আমরা এই জায়গাতেই প্রশ্ন আছে, এটা থেকে আমি শেষ করব, যেহেতু সময় একদম শেষ। আমি যোগ্য পার্টটা একটু শেষ জেনে নেব। এইবারে এত কিছু রিট্রিভ করার পরও কেন সেগ্রিগেট করা গেল না? স্কুল সার্ভিস কমিশন তাদের যে এফিডেভিটসগুলো দিয়েছে, সব কিছু দিয়েছে, সব ওরা ঠিক করেছে। আমি যদি ধরেও নিই, আমি একটা শুধু প্রশ্ন মানুষের কাছে রাখবো, সবার কাছে রাখবো,
যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা স্কুল সার্ভিস কমিশন কেন ওয়েবসাইটে পাবলিশ করলো না উইথ ডকুমেন্টস? আজও করেনি কেন? এটা হলো সব থেকে বড় প্রশ্ন। এবং যোগ্যদের লিস্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অবধি কোনো দিন কোনো মামলাতে দেওয়া হয়নি। উপরন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্যাবিনেট থেকে পাস হয়ে আসলো কেন? না ইল্লিগাল অ্যাপয়েন্টিদের অ্যাপয়েন্টমেন্টটাকে জেনুইন করার জন্য। এর থেকে বড় দুর্নীতি হয় না। আর ক্যান্ডিডেটদের আমি একটা কথা বলবো, যোগ্যযোগ্যের লিস্ট ভীষণ রকম ছিল ওদের হাতে, ছিল, কিন্তু সেটা আজ অবধি যদি আমি এই কথাটা মিথ্যে বলি তাহলে স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করে দিক আজকে রাত্রেবেলা। না, এই তো 2 ঘন্টার কাজ, মানে মাত্র 2 ঘন্টার কাজ তারা ইচ্ছাকৃতভাবে করে না। ইভেন বললো যে যোগ্যদের মধ্যেও অযোগ্যরা থাকতে পারে, শুধু এই একটা কারণের জন্যই আজকে হচ্ছে এই অর্ডারটা এলো। অ্যাবসলিউটলি কারেক্ট, যোগ্যদের মধ্যে অযোগ্যরা থাকতে পারে। আর আমি সবাইকে বলবো সুপ্রিম কোর্টের রায়ে 42 নম্বর প্যারাগ্রাফটা পড়তে। সেখানে জজ সাহেব অর্ডারের মধ্যে লিখছেন ক্যাটাগরিক্যালি যে কারা যোগ্য এবং অযোগ্য এই টোটাল জিনিসটাকে ধামাচাপা দিতে গিয়ে জিনিসটা স্যাগ্রিগেশন আর করাই যাচ্ছে না, এমন জায়গায় এসে আমি জায়গা থেকে শেষ করলাম। নিঃসন্দেহে অনেক কিছু বিষয় স্পষ্ট হচ্ছে, অনেকগুলো বিষয় কোথা থেকে সূত্রপাত সেটাও স্পষ্ট হচ্ছে। এখন সত্যি সত্যি আর শুধুমাত্র চোখের জল ফেলে, শুধুমাত্র খারাপ লাগছে বলে, শুধুমাত্র পাশে আছি মৌখিক কথা বলে আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আইনের পথে চলুক, তদন্ত আরও এগোক এবং সঠিক মাথাদের জেরা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, তবে এই চোখের জলের হিসেব হবে। সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।